সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করব করোনা পরিস্থিতির নানা দিক নিয়ে। এর মধ্যে নতুন করে জোন ভিত্তিক আবার লকডাউন করার চিন্তা ভাবনা শুরু হয়েছে। এছাড়াও করোনার নানা পরিস্থিতি আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে। প্রথমে আমরা পরিচিত হয়ে নিই। আজকে যে দুজন অতিথি আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন, আমাদের সঙ্গে আছেন ডক্টর আয়েশা আক্তার, আমাদের টেলিভিশনের এখন পরিচিত মুখ। প্রায় তিনি থাকেন সহকারী পরিচালক স্বাস্থ্য দপ্তরের, আছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মানিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, জানিয়ে রাখি আপনারা নিজেরাও যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে। আমাদের যে নম্বরগুলো স্ক্রলে দেখানো থাকে সেগুলোতে ফোন করলে আপনার মতামত, বিশ্লেষণ বা আপনার যে কোনো ধরনের মন্তব্য জানাতে পারেন আমাদেরকে। দর্শকরা আরো জানবেন নিশ্চয়ই যে এই অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হয়। আমি একটু প্রথমে গণমাধ্যমের একটু মন্তব্য নেই। জুলফিকার আলী মানিক, আপনি যেহেতু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আমি প্রথমেই যে বিষয়টা বলেছিলাম সেটা না, আমি বরং একটু আরেকটু গভীরে গিয়ে একটু অনুসন্ধান চাই আপনার। এই যে প্রতিদিন আমরা একটা সংখ্যা দেখি যে 2556 জন ধরেন একটা সংখ্যা, আক্রান্তের সংখ্যা, শনাক্তের সংখ্যা, পাশাপাশি মৃত্যুর সংখ্যা, এই যে প্রতিদিন একটা ব্রিফিং হয়, একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আপনার কতখানি কাজে লাগে? এই ফিগারটি সম্পর্কে আপনার বিশ্লেষণ, তথ্য উপাত্ত, জিজ্ঞাসা, মনের ভিতরে যে ধরনের উৎসুক, এসব কি মেছে এই ফিগারটি শুনলে, নাকি আরো কিছু শুনতে ইচ্ছে করে? মার্চে যখন ব্রিফিংটা শুরু হলো, আসলে তখন ব্রিফিংটার যেই গুরুত্বের একটি জায়গা ছিল যে আমরা তখন আসলে কোন দিকে পরিস্থিতি যাচ্ছে সেটা একটা বুঝার চেষ্টা করছিলাম, এবং আমরা বলতে দেশের সব মানুষই বুঝার চেষ্টা করছিল পরিসংখ্যান থেকে। কিন্তু পরবর্তীতে আসলে আমার যেটা মনে হয়েছে যে এই মানুষের যে আরো অনেক কিছু জানার একটা আবেদন বাড়ছিল গ্র্যাজুয়ালি, সেই আবেদনের জায়গাটি আসলে পরবর্তীতে এই ব্রিফিংটা হারিয়ে ফেলেছে। এবং এটা আমার একেবারেই ব্যক্তিগত পর্যবেক্ষণ, এবং আমি মনে করি যে ব্রিফিং নিয়েও নানান রকমের প্রশ্ন আছে। ব্রিফিং শুরু থেকে আইইডিসিআর করছিল ওই আইইডিসিআর এর কর্মকর্তারা বা বিজ্ঞানীরা, তারপরে ব্রিফিং এ মাঝে মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঢুকে পড়তেন, তারপরে আবার ব্রিফিংটা আইইডিসিআর এর হাত থেকে চলে গেছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। এরকম বিভিন্ন ধরনের ব্রিফিং নিয়েই এত ঘটনা আছে যে যেটার অনেক প্রশ্নের উত্তর আসলে না। এবং এমনও হয়েছে যে অনেক ব্রিফিং এ ন্যাচুরালি ব্রিফিং আগে সাংবাদিকরা হাজির থাকতেন, পরবর্তীতে অনলাইনে, পরে সাংবাদিকদের এক পর্যায়ে প্রশ্নও নেওয়া হতো না। সো আমি মনে করি যে ব্রিফিং, কারো প্রেস কনফারেন্স বা ব্রিফিং এ তখনই প্রশ্ন না নেয়ার প্রবণতা তৈরি হয় যখন আসলে উত্তর থাকে না বা উত্তর দিতে চান না, যখন তথ্যের ঘাটতি থাকে বা তথ্য কেউ লুকোতে চায়। এইরকম বিভিন্ন ঘটনায় এই ব্রিফিং এ তখন প্রশ্ন নিতে চায় না। তো ব্রিফিং নিয়ে নানান বিতর্ক আছে। এখন ব্রিফিংটা যেই জায়গাটায় দাঁড়িয়েছে, একদম আপনি যেটা বলেছেন শ্যামলদা, যে কত পরীক্ষা হয়েছে, কত শনাক্ত, কত মৃত্যু, এবং এই তথ্যটা এখন এক ধরনের, আমি কি বলবো, যে মানে এটা শুধুই আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে এবং মানুষকে উদ্বিগ্ন করছে। মানুষ শুধু জানতে চাচ্ছে এই সংখ্যাটা কবে কমবে এবং কবে কমবে এবং কিভাবে কমবে। সো ব্রিফিংটা শুধু সংখ্যায় না এসে, ব্রিফিংটা যদি আসলে, আমি মনে করি যে মানুষ যে জায়গাগুলোতে জানতে চায় যে আসলে পরিকল্পনাটা কি, আমাকে আপনি কোথায় নিয়ে দাঁড় করাতে চান। অর্থাৎ পৃথিবীতে যে সকল দেশই ভাইরাসের সংক্রমণে ভুক্তভোগী, তাদের দেশের সবাই একটি করেছে যে এটা হচ্ছে আমার রোড ম্যাপ, আমি তোমাকে এই রাস্তা দিয়ে নিয়ে এখান থেকে পরিত্রাণ দেব, এই জিনিসটাই সবাই বুঝতে চায়। আমার মনে হয় আমাদের ব্রিফিং এর এই জায়গাটা খুবই বড় অনুপস্থিত। বরং রোড ম্যাপ তো দূরের কথা, কেন এটা হচ্ছে, কেন এটা হচ্ছে না, এইসবের অনেক উত্তর নেই। সো ব্রিফিংটা একদম নেহায়েত কিছু পরিসংখ্যান এবং উদ্বেগ ছড়ানো ছাড়া আর তেমন কিছু নয়। কিন্তু জুলফিকার আলী মানিক, সেই পরিসংখ্যানের ভেরিফিকেশন একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার করার কোনো সুযোগ থাকে কিনা? ধরুন আমি বললাম আজকে, কালকে যে আপনি যদি কমিয়ে দিলেন, আপনি বলেন আপনি কালকে মারা গেল 20 জন, তাতে আপনার এটা ভেরিফাই করার কোনো সুযোগ আছে? আচ্ছা, দুইটা জিনিস শ্যামলদা আমি একটা বলি। সাংবাদিকদের তো এমনিতেই যে কোনো তথ্য যাচাই করার, এটাই হচ্ছে আমাদের নিয়ম, কিন্তু আমরা সরকারি ভাষ্যটাই শুধু প্রচার করে দিচ্ছি। এবং আমরা আসলে এই বর্তমান বাস্তবতায় এই তথ্য যাচাই করার মতো সত্যি কোনো বাস্তবতা নেই।
হইতে পারে যে ভবিষ্যতে কোনো সময় যদি ইনভেস্টিগেট করা যায়, দেখা যাবে যে এই তথ্য কতটুকু ঠিক বা বেঠিক। আমি আরেকটা জিনিস বলি, হয়তো আপনার নিজেরও অভিজ্ঞতা আছে, হয়তো যেই আপা এখানে হাজির হয়েছেন ওনারও অভিজ্ঞতা থাকতে পারে, আমারও আছে, এবং আমি মনে করি অসংখ্য মানুষের আছে। আমরা অনেককেই চিনি যারা নিজের বাসায় উপসর্গ নিয়ে মারা গেছেন, পরিবার দাফন করে দিয়েছে কোনো মতে। যারা উপসর্গ আছে পরীক্ষা করতে পারেননি, যারা হয়তো উপসর্গ নিয়ে আবার গ্র্যাজুয়ালি কোনো না কোনো ভাবে ভালো হয়ে গেছে। ফলে এই তথ্যগুলি বলেই দিচ্ছে যে আমি যদি আপাতত প্রমাণ সহ যাচাই করতে নাও পারি, এরকম অসংখ্য মানুষের অভিজ্ঞতার তথ্যগুলো বলে দিচ্ছে যে সরকার যে তথ্য দিচ্ছে এই তথ্যটি বাস্তব চিত্রের খুবই সামান্য একটি অংশ মাত্র। এবং আপনি আজকে একটি ইকোনমিস্টের, এই যে ব্রিটিশ যে ম্যাগাজিন প্রভাবশালী দ্য ইকোনমিস্টের একটি রিপোর্ট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, যে তারা দাবি করছে যে শুধু ঢাকা শহরেই প্রায় 7.5 লাখ লোক আক্রান্ত হয়েছে। এই পরিসংখ্যান কি আমার সরকারের দেয়া পরিসংখ্যানের মানে কোনো কিছুর সাথে কিছু মিলে না, কোনো কিছুর সাথে কোনো মিলছে না। এখন সরকার হয়তো বলবে এগুলি কাল্পনিক তথ্য, এটা তথ্য, কিন্তু আমরা সবাই জানি, অনেক ডাক্তারও বলেছেন তারা এত ফোন পান তাদের পরিচিত বিভিন্ন রেফারেন্সে যে আমার তো উপসর্গ, আমাকে হাসপাতালে জায়গা লাগবে, আমি টেস্ট করতে চাই। আমি নিজেই তো জানি যে মারা গেছে উপসর্গ নিয়ে, দাফন করার সুযোগ পাচ্ছে না, আইডিএস সিআরএ ফোন করেছে, বলছে মৃত ব্যক্তির কোনো বাসায় মৃত ব্যক্তির কোনো টেস্ট আমরা করব না, ফলে দাফন করার আয়োজন করতে হয়েছে এবং করে ফেলেছে। তো পরিসংখ্যান এটা খুবই আংশিক। এই কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সত্যি গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের সীমাবদ্ধতা, আমরা এগুলোকে এই মুহূর্তেই যে খুব সঠিকভাবে যাচাই করে সত্য তথ্য বা সত্যের কাছাকাছি তথ্য নিয়ে আসতে পারছি সেটা নয়। এখানে আমাদেরও দুর্বলতা সত্যি আছে, কারণ বাস্তবতা এই মুহূর্তে আসলে আমাদেরকে সেই সুযোগটি দিচ্ছে না। আমি আসছি আপনার কাছে। ডক্টর আয়েশা আক্তার, আপনি মনে করেন কিনা যে তথ্য যেগুলো আমরা পাই বা সেটি যথেষ্ট সত্য নির্ভর এবং সেটা ভেরিফাই করার কোনো সুযোগ যেহেতু গণমাধ্যমের নেই, এবং যেটি আপনারা দিয়ে থাকেন সেটিকেই আমাদের মেনে নিতে হয়? জি, ধন্যবাদ। শুরুতে হলো যে বলে আমরা যদি গণমাধ্যমে যেটা ব্রিফিং করা হয়, প্রেস ব্রিফিংটা রেগুলার একটা টাইমে কিন্তু করা হয়। আমাদের আইডিসিআর কিন্তু স্বাস্থ্য দপ্তরের ভিতরেই, কিন্তু আইডিসিআর এখন বিভিন্ন ল্যাবগুলোর মান নিয়ন্ত্রণে কাজ করছে, তারা গবেষণা, যার ফলে এটা স্বাস্থ্য দপ্তর থেকে ব্রিফিংটা করা হচ্ছে। সেই ব্রিফিং এর শুরুর দিকে কিন্তু কোশ্চেনটা নেওয়া হতো। এখন যেহেতু হলো যে বিভিন্ন টাইপের অনেক কোশ্চেন চলে আসে, যেগুলো হলো যে অপ্রাসঙ্গিক কোশ্চেন এবং অনেকটা জনমনে আতঙ্ক সৃষ্টি করে ফেলে, আমাদের কোশ্চেনটা নেওয়ার কিন্তু অপশন আছে। যেহেতু রেগুলার ব্রিফিং করতে হচ্ছে এবং ব্রিফিংটার উদ্দেশ্য হলো সবাইকে জানানো আমাদের কতজন আক্রান্ত হলো, মানে সঠিক তথ্যটা তুলে ধরাই কিন্তু ব্রিফিংটার উদ্দেশ্য। সেভাবে কিন্তু আমরা সঠিক তথ্যটা তুলে ধরছি এবং কি কি করা উচিত, আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেটা ব্রিফিং এর মাধ্যমে যেরকম বলা হচ্ছে, আবার কিন্তু প্রেস রিলিজের মাধ্যমে ডিটেলসটা কিন্তু আমাদের লেখা থাকছে যে আমরা কতগুলো টেস্ট করেছি, কোন কোন ল্যাবে কতটুকু, সবটুকু কিন্তু আমাদের তথ্যপত্র একদম সুন্দর করে বিশ্লেষণ আকারে কিন্তু বলা থাকে। প্লাস আমাদের ওয়েবসাইট গুলোতে বয়স ভিত্তিক, এলাকা ভিত্তিক সবকিছু কিন্তু ডিটেলসটা একদমই আপনি ওয়েবসাইটে গেলে পাবেন, গাইডলাইন সবকিছু পাওয়া যায়। আর সেক্ষেত্রে তথ্য লুকানোর কোনো এখন অবকাশ নেই, কারণ আপনারা নিজেরা জানেন প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় কিন্তু আপনাদের কর্মীরা আছে, সাংবাদিক কর্মীরা বিভিন্ন আনাচে কানাচে সব জায়গায়, ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় আছে, যার ফলে কোনো কোনো অবকাশ নেই। আপনারা ডেঙ্গুর সময় দেখেছেন যে যে কোনো মৃত্যু হলে সেটাকে বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমরা কনফার্ম করি যে ডেঙ্গুতে মারা গেছে কিনা, বা টেস্ট ভিত্তিতে আমরা কিন্তু রিপোর্টটা করি। এখানেও কিন্তু আমাদের যে ল্যাব গুলো আছে, যতগুলো ল্যাবে টেস্ট করা হচ্ছে, স্যাম্পল কালেকশন করা হচ্ছে, আমরা কিন্তু সঠিক তথ্যটা তুলে ধরছি। আপনি কি ডক্টর আয়েশা আক্তার, এই যে ইকোনমিক্স যেটা বলছে যে বাংলাদেশে 7 লাখেরও বেশি আক্রান্ত আছে, যেটি আমরা প্রকৃত তথ্য দেওয়া হয়নি, একমত কিনা এটির সঙ্গে? না, এটার সাথে একদমই একমত না, কারণ আমরা যতগুলা নমুনা সংগ্রহ করছি এবং নমুনা সংগ্রহ করার পর টেস্ট করার পরে টেস্টের যে অ্যাকুরেট রেজাল্টটা সেটা কিন্তু আমরা জানাচ্ছি। এর বাইরে তো টেস্ট আর কেউ করছে না, টেস্ট তো আমরাই করছি। কিন্তু যেটি জুলফিকার আলী মানিক বলল, অনেক মানুষ নিজের গৃহে চিকিৎসা নিচ্ছেন, গৃহে মারা যাচ্ছেন, হচ্ছে না, টেস্ট তো করছে যারা শুধুমাত্র টেস্ট করতে যাচ্ছে তারা, যারা টেস্ট করতে যাচ্ছে না তারা তো আপনাদের এই ইয়ের মধ্যে নেই, এই হিসাবের মধ্যে নেই। এখন যা আমরা তো দেখবো যে যাদের টেস্ট করছে পজিটিভ আসছে সেই হিসাবটা আপনাদের দিব। অনেকে আছে যাদের টেস্ট করছে না, টেস্ট না করলে তো রিপোর্টটা পাবো না আমরা, যেহেতু আমরা ল্যাবের সংখ্যা বাড়িয়েছি, আমাদের বুথ আছে, ঢাকার মধ্যে আছে, ঢাকার বাইরে আছে,
যারা যারা টেস্ট করতে আছে তাদের মধ্যে থেকে তো আমরা পজিটিভ যা পাবো সেটা তো বলবো, এটা স্যাম্পল হিসাবে। কারণ প্রত্যেকটা মানুষের আসলে টেস্ট করা সম্ভব না এবং প্রত্যেকটা মানুষ টেস্ট করবেও না, 17 কোটি মানুষ। সেক্ষেত্রে আমরা হলো যারা উপসর্গ আছে এবং উপসর্গ মতো মনে হচ্ছে সবাই কিন্তু টেস্টের আওতায় ডক্টর আয়েশা আক্তার 7 দিন ওয়েট করেও চিকিৎসা করতে পারছে না। আজকেও গণমাধ্যমে এরকম ছবি ছাপা হয়েছে, দিনের পর দিন অপেক্ষায় আছে, লাইন ধরে আছে, অনলাইনে ঢুকতে পারছে না। আপনার মুগদা হাসপাতালের সামনে রাস্তার উপরে বসে আছে, আপনার ফিভার ক্লিনিকের সামনে বঙ্গবন্ধু মেডিকেলের রাস্তার উপরে বসে আছে। বহু মানুষ চেষ্টা করেও তারা টেস্ট করতে পারছে না। ফলে যে মানুষগুলো পারছে তার মধ্যে এই শতাংশটি, কিন্তু সেটি কি প্রকৃত হিসাব? আপনি মনে করেন এটি একমাত্র বাংলাদেশের আক্রান্তের প্রকৃত হিসাব? এটা তো একদমই যে প্রকৃত অ্যাকুরেট হিসাব সেটা তো বলা যাবে না, কিন্তু সেক্ষেত্রে আমরা যেহেতু ডেইলি 12 থেকে 14,000 আমরা টেস্ট করছি, তারপরে একটা ফিগার আসছে, যেহেতু আমরা ল্যাবের সংখ্যা বাড়িয়েছি, ল্যাবের সংখ্যা তো আমরা আরো বাড়াচ্ছি এবং ডেইলি আপনারা দেখবেন যে একটা ল্যাব যুক্ত হচ্ছে, যত বেশি ল্যাব যুক্ত হচ্ছে মানুষ তত সুযোগ পাচ্ছে চেষ্টা করার। মোটামুটি এটা কিন্তু অ্যাকুরেট একটা হিসাবই ধরা যায়, কারণ যাদের উপসর্গ আছে, উপসর্গ মতো মনে হচ্ছে তারা কিন্তু টেস্টে আওতায় আসছে। এবং এখন আগেকার মতো এখন তো 7 দিন কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকে না, অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়, আমাদের বিভিন্ন সেন্টার গুলো আছে, বুথে কালেকশন করা যায় এবং আমরা বুথ আরো বাড়ানোর এই টাইপের অনেক ভাবনা চিন্তা কিন্তু আমরা করে কাজগুলো করছি। এবং আমাদের সংখ্যাটা দেখবেন 14,000-এর মধ্যে 2,000 আক্রান্ত হচ্ছে, তাহলে তো আপনি হিসাবটা বুঝতেই পারেন। যদি সবাই মনে করতো যে এত আক্রান্ত, তাহলে 14,000-এর মধ্যে 10,000 আক্রান্ত হওয়ার কথা ছিল, তাই নাকি? তাহলে আমাদের তো দেখতে হবে কত নমুনা টেস্ট করছি, তার মধ্যে কত আক্রান্ত আমি হচ্ছে। এই জায়গাটিতে একটু জুলফিকার আলী মানিকের কাছ থেকে শুনতে চাই যে মানিক, আপনি কি মনে করেন কিনা যে এই যে মানুষ আক্রান্ত যা তারা প্রকৃত পায়, তারা পরীক্ষা করার সুযোগ পাচ্ছে, এই বিষয়টি আসলে কয়েকটা জিনিস একটু আমি বলতে চাই আপনার প্রশ্নের উত্তরের সাথেই যোগ করে। দেখেন, আমাদের যে একজন বিজ্ঞানী আছে ডক্টর বিজন কুমার শীল, যিনি আপনার একটি পরীক্ষামূলক কিট তৈরি করেছেন যেটা এখনো বিএসএমইউতে পরীক্ষাধীন আছেন, তিনি কিন্তু একটা ইন্টারভিউ কয়েকদিন আগে ডেইলি স্টারের একটি সাক্ষাৎকারে বলেছেন উনার ব্যক্তিগত একটি, উনি যেহেতু সায়েন্টিস্ট, এই ভাইরাস নিয়ে উনি কাজ করছেন, উনার একটি ব্যক্তিগত ধারণা উনি বলেছেন যে বাংলাদেশেরই 30 থেকে 40% ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে। তবে উনি মনে করেন যে বেশিরভাগ লোকই উপসর্গহীন এবং অনেকে বুঝেনি নাই যে তারা আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা হয়তো নিজে নিজে ভালো হয়ে গেছে। সো এটা হচ্ছে, আমি একটা তথ্য জাস্ট অ্যাড করলাম যে এটা যে কেউ বলেননি, এটা নিয়ে গবেষণা করছেন একজন বিজ্ঞানী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী, উনি এটা বলেছেন। আমি আর একটা উদাহরণ দিই আপনাকে। এখন সমস্ত হাসপাতালে অন্য যে কোনো রোগের রোগী যখন যেতে যায় চিকিৎসার জন্য ভর্তি দরকার, হাসপাতালগুলো বলে আপনি কোভিড-19 এর টেস্ট করে নেগেটিভ না পজিটিভ রেজাল্টটা নিয়ে আসেন। আমি নিজে একজনকে চিনি যার স্ত্রী সন্তান হবার কথা মে মাসে এবং তার ডেটের 4 দিন আগে বঙ্গবন্ধু মেডিকেলে গিয়েছে, তার ভর্তি টর্তির জন্য সব আয়োজন কমপ্লিট। তাকে বলা হলো ভদ্র মহিলাকে আপনি গিয়ে কোভিড এর রিপোর্ট নিয়ে আসেন। তারা কোভিড এর রিপোর্ট নিয়ে আনতে গিয়ে দেখে কয়েকশো লোক লাইনে দাঁড়িয়ে আছে। ওই লাইনে 4 দিন পরে যার বাচ্চা হওয়ার ডেট, ওই মহিলাকে ওই কয়েকশো লোকের লাইনের পিছনে গিয়ে দাঁড়াতে হবে সারা দিন বা আরো কয়েকদিন ওয়েট করে, তাকে ওই টেস্ট করিয়ে রিপোর্ট এনে তার ভর্তি হবে, কেন তার বাচ্চা হবে। আমাকে যখন ফোন করেছে যে আমি এখন কি করব, আমি বলেছি উনার যদি কোভিড-19 নাও থাকে উনি তো ওই লাইনে দাঁড়িয়েই ভাইরাসটা পেয়ে যাবেন এই কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে। তখন অনেক চেষ্টা করে অন্য একটি প্রাইভেট হাসপাতালে তদবির করে সেই ভদ্র মহিলাকে টেস্ট ছাড়া ভর্তি করে তার ডেলিভারি করাতে হয়েছে। এই বাস্তবতা এই জন্য বললাম, এরকম অসংখ্য রোগীর একই বাস্তবতা। এটা হচ্ছে আরেকটা আমি আপনাকে বলি যে টেস্ট, এই যে বলি যে টেস্ট যাদের দরকার তারা কিন্তু সহজে কেউ টেস্ট পাচ্ছে না। আমি যেই পরিবারের একজন উপসর্গ নিয়ে মারা গেছে টেস্ট ছাড়া, সেই পরিবারে দাফনের পরের দিন 6 জনের উপসর্গ দেখা দিয়েছে, 6 জনের একজনও টেস্ট করার সুযোগ পায় নাই। ফলে এই জন্যই আমি বলছি যে প্রচুর সীমাবদ্ধতা যে এখানে আছে সেটা পরিষ্কার। আমি এপ্রিলে একজন বড় চিকিৎসককে দেখেছি বলতে, এপ্রিলেই আমাদের টেস্টের সক্ষমতা দৈনিক কমপক্ষে 20,000 হওয়া উচিত, আর আজকে জুন মাসে এসে বলা হচ্ছে আমাদের টেস্টের সক্ষমতা মাত্র 12, 13, 14,000। অর্থাৎ আমরা সক্ষমতার এত পেছনে কেন, এটাও কিন্তু বিশাল প্রশ্ন। আমি জুলফিকার আলী মানিক আপনার কাছে আসছে, আমাদের সাথে একজন
টেলিফোনে সংযুক্ত আছেন, আমি একটু ফোনটা নিয়ে আসি। কে আছেন আমাদের সাথে সংযুক্ত? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোস্তাফিজ বলছি। হ্যাঁ বলুন। আমি বলতে চাচ্ছি যেটা যে মার্চে যখন প্রথম করোনা ভাইরাসের কথা জানা যায়, তখন কিন্তু স্বাস্থ্যমন্ত্রীরা, সরকারের অন্যান্য মন্ত্রীরা বলতো যে দেশ সব প্রস্তুত। এটা কাদের নামে ব্যাখ্যা সে তো বলতো যে কি করোনা আসছে আমরা শক্তিশালী। এখন সে তো ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছে। আর এই বর্তমান সরকার গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে এমন ভাবে খেয়ে ফেলছে যে সরকারের মন্ত্রীরা, বড় বড় আমলারাই বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা কি আছে? সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা আছে যে যে সমস্ত তথ্য এটা তো সঠিক দেওয়া না হয়, সে তো ঠিক মতো হচ্ছে না। হাজার হাজার লোককে টেস্ট করতে, যত লোক মারা যাচ্ছে তারপর বলা হচ্ছে যে করোনা মারা যাচ্ছে, যত লোক মারা যাচ্ছে তারপর বলা হচ্ছে করোনা মারা যাচ্ছে। এই যে কয়েক মাস চলে গেল, সরকার বসে বসে কি করেছে? একটা মাস ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তর নিব, তবে আমাকে যেতে হবে একটা বিরতিতে। বিরতির পরে এসে ডক্টর আয়েশা আক্তার এবং জুলফিকার আলী মানিক আপনাদের কাছে ফিরবো এই আলোচনা নিয়ে। তার আগে আমি নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করি সুপ্রিয় দর্শক আমরা আমাদের সাথে থাকবেন। বিরতির পর আমরা ফিরছি এই আলোচনা। সুপ্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সমল দত্ত, এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী মানিক এবং স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক ডক্টর আয়েশা আক্তার। ডক্টর আয়েশা আক্তার, বিরতির আগে একটা প্রশ্ন ছিল, আপনি শুনেছেন যে আমরা যে এতদিন ধরে বললাম আমাদের সবকিছু ঠিক আছে, বা আমাদের করোনা অত বেশি শক্তিশালী কিছু না, এটা আমাদের নিয়ন্ত্রণে ইত্যাদি। এখন এসে আমাদের রেড জোন, ইয়েলো জোন ভাগ করতে হচ্ছে, আমাদের নানা রকমের চিকিৎসার অপ্রতুলতার কথা বলতে হচ্ছে, আমাদের আরো বেশি মানুষ নানা রকম সংকটের মধ্যে পড়ছে। এটা কেন? আমরা কি যথাযথ প্রেডিকশনটা করতে পারিনি আমরা? আচ্ছা, ধন্যবাদ। হলো যে এই ভাইরাসটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য কিন্তু একদমই নতুন নতুন, যেটা এটা নামই ছিল নোভেল করোনা ভাইরাস। এটা এখনো কিন্তু গবেষণা চলছে যে এই ভাইরাসটা গতিপথ কোন দিকে যাবে, কি রকম হবে। সেখানে প্রত্যেকটা দেশই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে যখন আসছে যে ব্যবস্থাপনা আমাদের ছিল শুরু থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তরের যে ব্যবস্থাপনা, যে প্রত্যেকটা বন্দর গুলাতে, নৌবন্দর, বিমানবন্দর, এগুলাতে স্ক্রিনিং করা, সেগুলো কিন্তু এখনো কার্যক্রম চলছে। আমাদের হাসপাতালগুলো রেডি করা, এগুলো কিন্তু এক একটা সিচুয়েশনে কিন্তু এক একটা ডিমান্ড আসে, সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা আমাদের আসে। আমাদের যেহেতু এটা সম্বন্ধে কারো কোনো দেশের ধারণা ছিল না, যখন যে দেশে আসছে প্রত্যেকটা দেশে দেখবেন যেটা বাড়তে যখন শুরু করলো 1-2 মাস ধীরে লাফিয়ে লাফিয়ে বাড়লো। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দেশই যখন প্রস্তুতি নিচ্ছিল, আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম। আমাদের ব্যবস্থাপনা আস্তে আস্তে আমরা WHO গাইডলাইন অনুসরণ করে যে এই ভাইরাসটার জন্য সবার যে অক্সিজেন লাগছে এবং সেই ব্যবস্থাপনা করা, আমরা কিন্তু একটা পর একটা ল্যাব বাড়াচ্ছি, টেস্ট করছি, ব্যবস্থাপনা করছি। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে আমাদের সেন্ট্রাল লাইন, এগুলো কিন্তু আমরা একটা 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 মানে বাড়িয়ে যাচ্ছে। আমরা কিন্তু 24টা ঘন্টা রাত দিন সবাই কিন্তু আমাদের সেক্টরটা কিন্তু কাজ করে যাচ্ছে। কেন? এটা জনগণের সুবিধার জন্য, জনসাধারণ যাতে ভালো থাকতে পারে, তারা টেস্টটা করতে পারে, পজিটিভ নেগেটিভ বুঝতে পারে এবং কিভাবে ব্যবস্থাপনা হবে, যেহেতু একদমই নতুন, সবার জন্য নতুন, সেই কারণে ব্যবস্থাপনা কিন্তু চেঞ্জ আসছে। বারবার করে আপনারা দেখবেন যে আমাদের ব্যবস্থাপনা চেঞ্জ আসছে, আমাদের গাইডলাইন নতুন করে করা হচ্ছে। কারণ এটা ভাইরাসের সাথে আমাদেরকে খাপ খাওয়াই নেওয়ার জন্য আমাদের প্রতিরোধের ব্যবস্থা, সেটার জন্য কিন্তু আমরা সবাইকে অ্যাওয়ার করে যাচ্ছি। এবং আপনারা দেখবেন যে সেই অ্যাওয়ারনেস এর মধ্যে শুরুতে প্রত্যেকটা দেশ যেখানে একই কথা ছিল যে আসলে সবার আগে মাস্কটা পরতে হবে। আপনি যখন বাইরে বের হচ্ছেন, প্রতিরোধ ব্যবস্থা যেহেতু এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, কোনো একদম ডেফিনিট কোনো ড্রাগ আবিষ্কৃত হয়নি, যার ফলে আমাদের প্রতিরোধের ব্যবস্থাপনা, মাস্কটা পরা, বাইরে বের হলে দূরত্বটা মেনটেন করে চলা, সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে। আর এই যে আমাদের জোনটা ভাগ করা, যেটা কথা বলা হচ্ছে, কিন্তু একটু আগে জুলফিকার আলী মানিক যেটি বলছিলেন যে আমাদের নির্দিষ্ট কোনো রোড ম্যাপ আমরা দেখছি না, যে আমরা এইরকম ভাবে এরকম একটা পর্যায়ে গিয়ে আমরা এইভাবে এই মানে এই ধরনের পরিস্থিতি থেকে বের হওয়ার একটা স্কোপ তৈরি হবে। খুবই ছাড়া ভাবে এখানে কিছু হচ্ছে না।
বলি আমি খাপছাড়া ভাবে অবশ্যই হচ্ছে না, এটা কিন্তু প্ল্যান করে পরিকল্পনা করে কিন্তু সবই কর্মকৌশল পরিকল্পনা করে কিন্তু আমাদের কাজগুলো করা হয়। আমাদের এখানে জাতীয় কমিটি আছে, সেখানে কমিটিতে যারা আছেন তারা কিন্তু ডেইলি মিটিং করে কিন্তু নির্ধারণ করেন যে এরপরে কি হবে, এরপরে কি হবে। সেভাবে কিন্তু গণমাধ্যমে জানানো হয় যে একটা পরিকল্পনা করে আগানো হচ্ছে। এবং শুরুর দিকে আমাদের যখন তুলারবাগ বাসব, আপনারা জানেন ঢাকার মধ্যে যখন মানে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়, তখন কিন্তু সেখানে অনেক কঠোর নজরদারির মধ্যে আনা হয়েছে। এলাকার লোকজন অনেকটা অ্যাওয়ার হয়ে তারা সহযোগিতা করেছে, রিস্যাম্পল বা আমরা করে আইডি সাথে করা হয়েছে, অনেকটা নিয়ন্ত্রণে আসছে। সেভাবে কিন্তু এলাকা ভিত্তিক লকডাউন করা এবং জোন চিহ্নিত করার ফলে কি হবে, সেখানে এলাকাটা মানুষগুলো বেশি অ্যাওয়ার হবে, গুরুত্বটা বেশি পাবে, যার ফলে সংক্রমণটা কমবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সংক্রমণটা কমানো আমি এবং আসছি জনগণকে প্রায় আরো সাক্ষাৎ। সুবিধাটা দেওয়া। জুলফিকার আলী মানিক, আপনি মনে করেন কিনা যে আমাদের পুরো বিষয়টি একটি পরিকল্পনার মধ্যে এগুচ্ছে? আমরা আবার দেখতে পাচ্ছি এখন যখন সবকিছু খুলে দিলাম এবং এর মধ্যে সংক্রমণের হার বাড়তেই থাকলো, এখন আবার আমরা জোন ভিত্তিক লকডাউন করার চিন্তা ভাবনা করছি। আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই যে এটা সত্য যে এটা একটা নতুন ভাইরাস, এটা সারা পৃথিবীর জন্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে এটাও কি অস্বীকার করা যাবে যে উহানে যখন থেকে সংকট শুরু হলো, আমাদের হাতে যথেষ্ট সময় ছিল এই সংকট মোকাবেলার পরিকল্পনা করার। এমনকি আমরা মনে আছে যে উহান থেকে আমাদের সরকার নিজ উদ্যোগে কিছু বাংলাদেশিকে নিয়ে আসতে চাইলো নিরাপত্তার জন্য, এবং তাদেরকে রাখলো এই যে হাজি ক্যাম্পে। পরবর্তীতে ইতালি এবং নানান জায়গা থেকে লোকজন আনলো, যাদেরকে আর সরকার আসলে সেভাবে কোয়ারেন্টাইনে রাখতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু চীন দেখেছি, আমরা ইটালির শুরুটা দেখে ফেলে, এটা ভুল হয়েছে। সেটা হচ্ছে ভাইরাসটা বাইরে থেকেই আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। সবাই এটা চীন থেকে নানান জায়গায় গেছে। সো ওই সময় যে কয়েক হাজার বা কয়েক লক্ষ প্যাসেঞ্জারকে যদি আমরা ম্যানেজ করে ফেলতে পারতাম, যে তাদেরকে প্রপারলি কোয়ারেন্টাইনের পরে আমরা তাদেরকে তার বাড়িতে ফিরতে দিব বা লোকালয়ে, তাইলে কিন্তু জিনিসটা এয়ারপোর্ট থেকেই শেষ হয়ে যেত। আচ্ছা, ওই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি। দুই, আমি যখন আমার দেশে জিনিসটাকে করব, আমার দেশের প্রচুর ডাক্তার বিশেষজ্ঞ, আমি যদি বলি কোয়ারেন্টাইন, লকডাউন, রাইট, আইসোলেশন, এই যে যদি হয়, এগুলি কিন্তু আমরা শব্দের সাথে পরিচিত নই। আমরা কি করলাম, আমরা ছুটি দিয়ে দিলাম। ছুটি মানে আমি ঘুরে বেড়াবো, আমি আনন্দ করব, আমার কোনো কাজ নাই। ফলে আমার দেশের মানুষের যে মনস্তত্ত্ব, আমার যে সংস্কৃতি, আমার যে কমিউনিকেশনের সায়েন্স কি, এগুলি কিচ্ছু বিবেচনা করি নাই আমরা। না করে আমরা করলাম কি, ছুটি দিয়ে লোকজনকে খালি বলে দিলাম আপনি ঘরে থাকেন। সো আমার লোকজন কি সেই পরিমাণ সচেতন বা শিক্ষিত কিনা, এইগুলিও কিন্তু আমরা বিবেচনায় নেইনি। আমার কাছে মনে হয়েছে জাস্ট চীন কি করেছিল, ইটালি কি করছে, আমেরিকা কি করছে, এগুলি দেখে আচ্ছা আমি এগুলি করে ফেলি। এই যে আজকে যে রেড জোন, ইয়েলো জোন, অরেঞ্জ জোন বলা হচ্ছে, আমি বিবিসি, সিএনএন রেগুলার দেখি এইসব জোন তারা আগে ইমপ্লিমেন্ট করতেছে। আই গেস যে আমরা ওদেরকে অনুসরণ করছি। সব কাউকে অনুকরণ বা অনুসরণ করে এই রেড জোন, ইয়েলো জোন, অরেঞ্জ জোন আমাদের প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে বহু আগেই, আমাদের এখানে বহু আগে থেকে বলা হচ্ছিল এগুলো করার জন্য, কিন্তু আমরা তখন করিনি। এখন এসে যখন পরিস্থিতি নতুন একটি মাত্রা পেয়েছে, তখন এসে আমরা আবার এই রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোনের চিন্তা ভাবনা করছি। এটার কারণ আছে শ্যামলদা, আমি আপনাকে বলবো কেন। মনে আছে যখন মার্চে সব অভিভাবকদের পক্ষ থেকে নানান দাবি উঠলো, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক, তখন আমার মনে আছে সরকারের দায়িত্বশীলরা, শিক্ষা বিভাগের, তারা বারবার বলছেন পরিস্থিতি খারাপ হলে আমরা করব। আমার পরিষ্কার মনে আছে স্বাস্থ্যমন্ত্রীকে বা সরকারের অনেককে জিজ্ঞেস করা হয়েছিল লকডাউন দিবেন কিনা, ওনারা বলেছে পরিস্থিতি খারাপ হলে আমরা করব। ভাষাটা এমন ছিল, তখন থেকে আমার মনে হচ্ছিল অ্যাজ ইফ সরকার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য অপেক্ষা করছে। অর্থাৎ চোর পালালে যে বুদ্ধিটা বাড়ে, সরকার এইরকম একটি পরিস্থিতিতে তার বুদ্ধি বাড়ানোর জন্য যেন কৌশল নিয়েছে, এবং এখনো তাই। আপনি রেড, অরেঞ্জ, ইয়েলো অন্যরা করেছে, এখন আমি করব। সো আমি একটা জিনিস ছোট্ট করে বলি, আমরা যখন একটি বাঁধ দেই কোথাও ভাঙন নদীর পানি থেকে ঠেকানোর জন্য, বাঁধে ফাটল ধরলে পানিটা চুইয়ে চুইয়ে ভেতরে ঢুকে বোল্ডার ফেলে, বালুর বস্তা ফেলে, সিমেন্টের বস্তা ফেলে, যেন পানির চুয়ানিটা বন্ধ হয়। কিন্তু বাঁধটা যখন ভেঙে পানির তোর ঢুকে গ্রামকে গ্রাম ভাসায়, তখন কিন্তু আর বর্ষা বা শেষ হওয়া অবধি ওইখানে আর কারো কিছু করার থাকে না। আমি মনে করি
আমাদের বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখার সুযোগটা আমরা হারিয়ে ফেলেছি। এখন বাঁধ ভেঙে জিনিসটাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এখন রেড, ইয়েলো, অরেঞ্জ জোন কতটুকু কাজ করবে এটা নিয়ে ব্যক্তিগতভাবে সত্যি আমার সন্দিহান। আমার মনে হচ্ছে এগুলি বিভিন্ন নাটকীয় কথাবার্তা দিয়ে আমাদেরকে একটা বোঝানোর চেষ্টা, যে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। এখানে একমত না আপনার কথার সাথে। তো সেটা হলো যে যেটা বলছেন যে আসলে আমরা চেয়েছি যে আসুক ভাইরাসটা, এটা তো একদমই আসলে সঠিক কথা না। কারণ আমরা শুরুর দিকে 21শে জানুয়ারি থেকে আমরা যখন এয়ারপোর্ট গুলাকে স্ক্রিনিং করা শুরু করলাম, বিভিন্ন স্থল বন্দরগুলোকে, আমরা কিন্তু যখনই দেখলাম যে এই চীন থেকে যখন ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশে, তাহলে তো অন্যান্য কোনো দেশে ছড়াতো না। এত ডেভেলপ কান্ট্রিতে তাহলে ছড়ালো কিভাবে? এত ইউরোপের মধ্যে ডেভেলপ কান্ট্রিতে ওরা কি পারতো না তাহলে একটা এই জীবাণুটা একদমই না ঢুকুক? আসলে আমরা কিন্তু আমাদের সিস্টেমের মতো করে যেভাবে করা দরকার, স্ক্রিনিং করা দরকার, স্ক্রিনিং টেম্পারেচারটা মাপা দরকার, তারপরে আইডিসেট থেকে যেটা কন্টাক্ট ট্রেসিং করা হচ্ছিল, এবং যেভাবে আমাদের যেটুকু প্রয়োজন, যেটুকু দরকার ছিল আমাদের দেশের জন্য, আমরা কিন্তু করে যাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে করে প্রিপারেশন করা, হসপিটালগুলোকে রেডি করা, সেগুলো কিন্তু আমাদের শুরুর দিকে দুইটা রেডি ছিল। এরপর আস্তে আস্তে করে আমরা কিন্তু একটা পর একটা কিন্তু পর্যায়ক্রমে করে যাচ্ছি। এই ভাইরাসটা হলো আমাদের আসছে, আমাদের ল্যাব টেস্ট থেকে শুরু করে আমরা জনসাধারণের জন্য যা যা করার দরকার প্রতিদিন নতুন নতুন কর্মকৌশল আমরা করে, তারপর আমরা বিভিন্ন ধরনের মিটিং করে বিশেষজ্ঞ কমিটিরা কিন্তু এটা করে যাচ্ছে। এখানে কিন্তু কেউ বসে বসে নাই। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিন্তু করা হচ্ছে, এবং তার কঠোর নজরদারির মধ্যে সবাই আছেন, এবং আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সেখানে কোনো ভাবার কোনো অবকাশ নাই যে এখানে কেউ বসে আছে বা সরকার চাচ্ছে যে এটা ভাইরাসটা ঢুকুক। আসলে অবশ্যই তেমন কিছু না। অবশ্যই আমরা নির্বাস পরিশ্রম করে যাচ্ছি, এবং জনগণ যারা আছে তারা যদি আমাদের সাথে একাত্ম ঘোষণা করে কাজ করে, স্বাস্থ্যবিধিটা মেনে চলে, তাহলে কিন্তু অবশ্যই এটা প্রতিরোধ যোগ্য অবশ্যই হবে। অনেক বেশি কিন্তু এখন মৃত্যুটা কমে আসছে, আক্রান্ত সংখ্যাটাও কমে আসছে। কিন্তু বাংলাদেশে তো ব্যাপার সেখানে বাংলাদেশে তো আক্রান্ত বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং আমাদের প্রতিনিয়ত মানুষ চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে তো এই মুহূর্তে কোনো একটি সুনির্দিষ্ট প্ল্যানিং দেখা যাচ্ছে না যে যেখানে গিয়ে আমাদের এই পরিস্থিতিটা নতুন একটি মাত্রা পাবে। আপনার কি মনে হয় যে কারণ আমাদের তো হসপিটাল গুলো দেখবেন যে এখন প্রত্যেকটা হাসপাতাল, সরকারি বেসরকারি সব জায়গায় নির্দেশনা দেওয়া হচ্ছে যে কোভিড এর চিকিৎসা করবে, নন কোভিড দুইটাই আলাদা ইউনিট হচ্ছে না। কার্যত ঢাকা শহরে একজন মানুষ একটা বেড পাচ্ছে না, একটা আইসিইউ পাচ্ছে না। চট্টগ্রাম শহরে এই টোটাল 1 কোটি লোকের জন্য 350 মাত্র চিকিৎসা বেড, মাত্র 10টা আইসিইউ। এটা কি যথেষ্ট? এবং এই পরিস্থিতিগুলো কোনো উন্নতি হচ্ছে না। নির্দেশনা আপনারা দিচ্ছেন, আপনাদের নির্দেশনা অমান্য করে হসপিটালগুলো কেউ ট্রিটমেন্ট করছে না। সরজমিনে যে আপনারা কি দেখেছেন কিনা জানি না, আমাদের যেখানে বেড, আইসিইউর বেড কিন্তু আগে যা ছিল তার চেয়ে অনেক গুণে বাড়ানো হচ্ছে, এবং ডেইলি কিন্তু বাড়ানো হচ্ছে বেড সংখ্যা, ভেন্টিলেটর। ডক্টর আয়েশা আক্তার, আপনি কি এই মুহূর্তে বলতে পারবেন বাংলাদেশে ঢাকা শহরের কোথাও একটা আইসিইউ বেড খালি আছে? একজন মানুষ নতুন করে আক্রান্ত হলে আইসিইউ বেড পাবে, আপনি কি জানাতে পারবেন আমাদের দর্শকদের যে এই জায়গায় এই আইসিইউ বেডটা খালি আছে? এটা প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনার আইসিইউ বেডটা হলে যখন যে যাচ্ছে, যখন সুস্থ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আপনার ঘন্টা ঘন্টা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি এখন বলতে পারবেন না যে এখন একটা খালি আছে, কিছুক্ষণ পর সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। আর যার আইসিইউ দরকার আছে তাকে তো আইসিইউ দিতে হবে আগে, সেই হিসাবে আমাদের যেগুলো আছে। এবার আমি আর একটা কথা বলে রাখি যে এই ভাইরাসটা কিন্তু বেশিরভাগই কিন্তু 85% কিন্তু সুস্থ বাড়ি ফেরার রেটটা কিন্তু খুব ভালো। সবাই যে আইসিইউ সাপোর্ট লাগছে, সবাই যে মারাত্মক অসুস্থ তা না, তারাও তো পাচ্ছে না। জুলফিকার আলী মানিক, আপনি কি মনে করেন কিনা যে এখানে একটি সরকার তার ব্যবস্থাপনাগত একটা ত্রুটি আছে? প্রাইভেট হসপিটাল গুলো হুট করে, আমরা দেখলাম আনোয়ার খান মডার্ন হাসপাতাল যেটি, এবং এরকম আরো প্রাইভেট যারা, হুট করে তারা বললো যে আমরা কালকে থেকে আর সরকারের সাথে চুক্তিতে নাই, এবং মানুষ অসহায়ের মতো কিন্তু সেখান থেকে একটা বিরাট বিলের বোঝা নিয়ে বেরোতে হচ্ছে। এই ধরনের ব্যবস্থাপনাটাকে আপনি কিভাবে দেখবেন? প্রতিদিন আমি যদি বলি, চট্টগ্রামের কথাই যদি বলি বা অন্যান্য শহরের কথা, আমরা 2000-2500 লোক নতুন করে শনাক্ত হচ্ছে, কিন্তু নতুন বেড মাত্র সুযোগ তৈরি হচ্ছে 10 জনের, বাকিরা ট্রিটমেন্টই পাচ্ছে না। না, এই যে একটু দেখেন যে আপা যেটা বললেন জানুয়ারি থেকে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, আমি এই কথাটাকে সত্যি মানতে পারলে খুশি হতাম যদি আমি দেখতাম জানুয়ারি থেকে প্রস্তুতি নেওয়ার পরে মার্চ এপ্রিলে ডাক্তারদেরই মাস্ক এবং পিপি নাই। তাহলে জানুয়ারি থেকে কি প্রস্তুতি নেওয়া হলো যে ডাক্তাররাই মার্চে এসে, এপ্রিলে এসে মাস্ক আর পিপির জন্য কান্নাকাটি করছেন, মাস্ক পিপির অভাবে ডাক্তাররাই আক্রান্ত হচ্ছেন,
ডাক্তার কেউ কেউ মারাও গেছেন, তাহলে প্রস্তুতিটা আসলে কোথায় ছিল? মাস্ক যেখানে, আমি একটা জিনিস আপা আমি শেষ করি, যেখানে আজকে জনগণকে বলা হচ্ছে মাস্ক না পরলে 1,00,000 টাকা জরিমানা আর 6 মাসের জেল, অর্থাৎ মাস্ক পরা কত জরুরি, সেখানে জানুয়ারি থেকে প্রস্তুতি থাকার পরও ডাক্তারের মাস্ক আর পিপি কি করে মার্চ এপ্রিলে নাই? তাহলে প্রস্তুতিটা কোথায় ছিল? এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে শ্যামলদা যেটা জানতে চাচ্ছেন যে হাসপাতাল, আসলে যেটা হয়েছে আমাদের হেলথ সেক্টরটা মানে এইরকম একটি ক্রাইসিস কারোরই কল্পনায় ছিল না। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে সত্যি কোনো ব্যবস্থাই না, মানুষ যে নিজ দায়িত্বে এখানে চিকিৎসা নেয় এবং বাঁচে, স্বাস্থ্য সেবাটা যে সেবাই নয়, এটা একটি প্রাইভেট সেক্টরে হিউজ বিজনেস। আর গরিবের জন্য টাকা না থাকলে সরকারি হাসপাতালে ঘুরে যদি কিছু পাবে, নাইলে তুমি বাঁচলে বাঁচো, মরলে মরো। সো এই স্বাস্থ্য সেবাটার এক ধরনের ঢেকে রাখা একটি চিত্র একদম ব্যাপক ভাবে বেরিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের জন্য দুঃখজনক ব্যাপক, যে স্বাস্থ্য খাতটা যে এত ভঙ্গুর ছিল সেটা আমরা পেলাম। এখন বলতে পারে যে আমেরিকা ইটালিও তো পারে নাই। আমি যদি বলি আমেরিকা ইটালি পারে নাই, কেন আপনারা ভিয়েতনামের উদাহরণ দিতে চাচ্ছেন না? কেন আপনারা সাউথ কোরিয়ার উদাহরণ দিচ্ছেন না? কেন আপনারা হংকং এর উদাহরণ দিচ্ছেন না? তারা তো কোনো অবস্থায় ইটালি আমেরিকার চেয়ে অনেক বড় দেশ নয়। আমাদের তো আমার রিসোর্স নিয়ে কিভাবে লোককে বাঁচাবো এই পরিকল্পনাটা দরকার ছিল। এটা সবকিছুই যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্যের খাতের ব্যাপার তা না, এখানে অনেকগুলো সেক্টরের ইনভলভমেন্ট আমি মনে করি, যারা প্রত্যেকেই এখানে সঠিক কাজটি সঠিক সময় না করার ভোগান্তিটা এখন দেশের সব মানুষ। আমি ডক্টর আয়েশা আক্তার, আপনার এই প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে হবে, যদি আপনি একটু বলেন যে এই ক্ষেত্রে আসলে আমাদের আরো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল, এটি অনেকেই মনে করে। শুরুতে যেটা আমি বললাম যে আমাদের শুরুর দিকে যেটা ছিল, প্রত্যেকটা এনটিআর পোর্টে স্ক্রিনিং করা, এটা ছিল প্রথম মেন দায়িত্ব। কারণ যাতে ভাইরাসটা দেশে আসতে না পারে সেটার ব্যাপারে আমাদের প্রিপারেশনটা ছিল। আমরা কিন্তু পারি নাই, আমরা কিন্তু এই ইতালি থেকে আসা লোককেই আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা যখন আসছিল অনেক বেশি, আমাদেরকে এদেরকে যে রাখা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যে রাখা, সেটা হলে যাদের ব্যবস্থাপনা সবকিছু সেক্টর ইনভলভ, তাদেরকে কিন্তু বাসায় রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে, তাদেরকে নজরদারির মধ্যে ছিল। আর যেটা পিপিএ মাস্কের কথা, যে দেশ থেকে আমাদের আসবে সে দেশটা আক্রান্ত ছিল, যখন এটা আমাদের দেশে অ্যাভেলেবল হলো তখন কিন্তু আমরা এটা সবাইকে, এটা যেটা সরকারি ভাবে সিএমএইচডি থেকে আমাদের বিতরণ করা হলো পিপিএ মাস্কটা। এটা তো আমাদের, যেহেতু আমাদের প্রত্যেকটা দেশে আক্রান্ত ছিল দেখে আমাদের এই দেশে আসতে আমাদের কিন্তু সময় লেগেছে। যখন আমরা অ্যাভেলেবল পেয়েছি আমরা কিন্তু দিয়েছি। আর আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমাদের ডাক্তাররা, স্বাস্থ্য সেবা কর্মীরা যারা আছে, তারা কিন্তু সবসময় নিরলস কিন্তু কাজ করে যাচ্ছে। তাদেরকে অবশ্যই ছোট ভাবে দেখা কিছু নাই। আমাদের ডাক্তার সবসময় পেশেন্টের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে কাজ করে এবং অলওয়েজ কিন্তু তারা কোনো কিছু না ভেবে কিন্তু কাজটা করে এবং দেশের স্বার্থে কিন্তু আমরা কাজটা করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এই যে অবদানটা, সেটা অবশ্যই ছোট করে দেখার কিছু নাই। অবশ্যই নিশ্চয়ই আরো হয়তো যেটা প্রত্যাশাটা, এটা আরো বেশি করা যেত। শেষ বক্তব্য জুলফিকার আলী মানিক। মানে আমি একটা জিনিস বলি যে যারা যারা পরিশ্রম করছেন, যেটা আপা বারবার বলছেন যে কারো পরিশ্রম, কারো চেষ্টার প্রতি কিন্তু কোনো অবজ্ঞা নয়, সেটার প্রতি ফুল রেসপেক্ট আছে। কিন্তু ঘটনা হচ্ছে এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমাদের যার যা পরিশ্রম এবং চেষ্টা ছিল সেটা পর্যাপ্ত ছিল না। কারণ মানুষ একটি অনিশ্চিত জীবন নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে। আমার জ্বর উঠলে আমি কই যাব জানি না, ইভেন আমার যদি একটা পেট ব্যথাও হয় আমি হাসপাতালে যেতে ভয় পাবো, হাসপাতাল আমাকে নিবে না, প্রথম বলবে কোভিড আছে কিনা। সো এই যখন মানুষকে যে একটি অনিশ্চিত জীবনের মধ্যে ঠেলে দেওয়ার একটি বাস্তবতা তৈরি হয়েছে, এটি কাঙ্ক্ষিত নয়। সেটা যত চেষ্টা, যত পরিশ্রম সংশ্লিষ্টরা করে থাকুক, উনাদের এইটুকু বুঝতে হবে এই চেষ্টা যথেষ্ট ছিল না। তার মানে আমাদের অতীতের ভুলগুলো, অতীতের অবহেলাগুলো থেকে শিক্ষা নিয়ে জাস্ট রাইট ডিসিশন নিতে হবে। এবং কোনো কিছু, মানুষের জীবন যখন শ্যামলদা প্রধান বিষয়, সেখানে রাজনীতি কোনো বিষয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক জায়গায় নিতে হয়। ভুল সময়ে ভুল জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ হয় না। আমি ধন্যবাদ জানাচ্ছি জুলফিকার আলী মানিক এবং ডক্টর আয়েশা আক্তার, আপনার দুজনকে। জুলফিকার আলী মানিক যে জায়গাটিতে শেষ করেছেন যে সঠিক সিদ্ধান্তটি আসলে মানুষের জন্য খুবই জরুরি এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে, এবং সে সিদ্ধান্ত নিতে যদি আমাদের সমন্বয় না থাকে এবং যথাযথ সিদ্ধান্তটি আমরা নিতে না পারি,
তার জন্য যে কি ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয় আমাদের মনে হয় সেটি সেই উদাহরণটি দেখার জন্য আমরা বাংলাদেশের চেহারাটাই যথেষ্ট। আশা করি হয়তো সেই সিদ্ধান্তের আলোকে আমরা ভবিষ্যতে আমাদের পথ নির্ধারিত হবে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ অনুষ্ঠানে দেখবেন। শুধু আপনাদের জন্য জানিয়ে রাখি আর টিভিতে প্রতিদিন রাত 9টায় করোনা হেল্পলাইন পরিচালিত হয়। আপনাদের যে কোনো প্রশ্ন মন্তব্য বা বিশ্লেষণ সেখানে জানতে পারেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানটি আজকে রাতে মধ্যরাতে সংবাদের পর পুনঃ প্রচারিত হবে। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.